নমস্কার। চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি গতকাল কলকাতা টিভিতে ইন্দ্রাণী একটি প্রতিবেদন করেছিল বিকাশ ভট্টাচার্যকে যেভাবে মেলাইন করবার চেষ্টা করা, সেটার প্রতিবাদ করে একটি প্রতিবেদন আপনাদের কাছে উপস্থাপন করেছি যে তিনি সেটা করে দেখতে চেয়েছিলেন কতজন মানুষ এই বিকাশবাবুকে চাকরি খেকো হিসেবে আখ্যায়িত করেন। সেখানে মুখ তুবড়ে পড়েছেন। আমরা দেখিয়েছি যে 785 এবং তার এগেনস্টে 45, মানে যত মানুষ দেখেছে এবং যত মানুষ কমেন্টস করেছে তার পক্ষে পড়েছে, মানে বিকাশবাবুর পক্ষে পড়েছে 785 এবং 45টি শুধুমাত্র এই কলকাতা টিভি বা ইন্দ্রাণীর যে প্রতিবেদন তার পক্ষে পড়েছে। আজকে আপনাদের আমি আরও একটা তার এই ধরিবাজ সাংবাদিকদের, এই মিথ্যেবাদী সাংবাদিকদের মুখোশটা খুলব। তিনি তার সেই প্রতিবেদনেই বলেছিলেন যে বিকাশবাবু, আপনার কি ত্রিপুরার কথা মনে আছে? ত্রিপুরাতে 10,323 জনের চাকরি গেছে। ত্রিপুরায় তখন বাম সরকার। তা কি কখনো সংবেদনশীলতা দেখিয়েছিল? এবং সেখানে যে দুর্নীতি করেছে সেটা কি স্বীকার করেছে বামেরা? আমি এ প্রসঙ্গে আপনাদের ত্রিপুরায় কেন এই 10,323 জনের চাকরি গেছিল সেই প্রসঙ্গে বিস্তারিত বলবো। তার আগে এই প্রতিবেদক কি বলছেন একটু শুনে নিন। মাত্র সেদিন তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, আদালত গোটা নিয়োগ প্রক্রিয়া খারিজ করে প্রত্যেককে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে। সঙ্গে বিকল্প পথ হিসেবে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রত্যেককে ফের পরীক্ষায় বসার সুযোগ দিতে বলেছে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার যদি আদালতের সেই নির্দেশ না মেনে ঘুরপথে চাকরিচ্যুতদের কাজ চালিয়ে দেওয়ার সুযোগ করে দেয়, তাহলে তা আদালত অবমাননা করা হবে। আমি মুখ্যমন্ত্রী সহ প্রত্যেকের বক্তব্য খতিয়ে দেখব, তারপর সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে অপরাধমূলক আদালত অবমাননার অভিযোগ দায়ের করব। মানে ঘুরপথে যদি চাকরি পেয়ে যায় তাহলে সেই চাকরি কেড়ে নেবার জন্য মামলা করবেন আমাদের উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সেটাই বিষয় আজকে। মাননীয় বিকাশবাবু, মামলা করুন, চাকরি আটকান। মানুষের বিপদকেও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার এক উচিত নজির করছেন বিকাশ। হ্যাঁ, দুর্নীতি হয়েছে, তার জন্যই পার্থ চ্যাটার্জি জেলে আছেন। দুর্নীতি হয়েছে, তার তদন্ত চলছে। সামলা পড়া উকিলেরা সেই অভিযুক্তদের পক্ষেও আছেন, বিপক্ষেও আছেন। আমার কেন জানি মনে হচ্ছে আইনের এই সহজ পাঠ ভুলে মেরেছেন বিকাশবাবু। মনে করিয়ে দিই, 2017 সালের ত্রিপুরায় বাম শাসনে চাকরি গিয়েছিল 10,000 ছাত্রের। সেখানেও অভিযোগ ছিল দুর্নীতির। শিক্ষকদের আন্দোলনে বেধড়ক লাঠি চালানো হয়েছিল। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমার সরকারের অক্ষমতায় চাকরি গেছে, আমরা ওই শিক্ষকদের পাশে দাঁড়াবো। মুখোমুখি ডেকে কথা বলার সাহস দেখিয়েছিলেন? দেখাননি। আজ এখানে মুখ্যমন্ত্রী বলছেন, তোমরা ভয় পেও না, আমরা কিছু একটা করব। কিছু একটা মানে কি? সম্ভবত মুখ্যমন্ত্রী নিজেও জানেন না, কিন্তু ওই মুহূর্তে ওই ভেঙে পড়া মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তিনি এই কথাগুলো বললেন। শুনলেন, অনেকগুলো কথাই শুনলেন। ঘুরপথে মানে টাকা নিয়েছে এবং সেই টাকা নেওয়ার প্রতিদান হিসাবে যে কোনো রকমভাবেই হোক ওই সুপারনিউমারিটির পোস্ট বা তাদের যে অযোগ্যের তালিকা সেটাকে যোগ্য বানানো কোনো না কোনো রকমভাবে করবেন। কারণ এই চ্যানেলের মালিক কৌস্তব, তিনি জেলে রয়েছেন। তিনি এই ঘুরপথে জোচ্চুরি করাটা এটা হচ্ছে কি তাদের রক্তে, এবং তাদের এই সাংবাদিকদের তারা এটা শেখান। তারপরে তিনি ত্রিপুরার প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন যে 10,323 জনের যে চাকরি গেছিল এই ত্রিপুরা সরকারের দুর্নীতির জন্য, তারপরে কি এই চাকরিহারা শিক্ষকদের পাশে সরকার দাঁড়িয়েছিল? আমি এবার আপনাদের ত্রিপুরার ঘটনাটা বলি। দেখুন, 2003 সালের একটা নিয়োগ নীতি চালু করেছিল এই বাম সরকার ত্রিপুরায়। সেই নিয়োগের নীতিটা কী ছিল না, সেখানে যেরকম এখানে এসএসসি চালু করেছিল বামফ্রন্ট সরকার 1997 সালে, সেই রকম না। কিন্তু 2003-এর নিয়োগ নীতিটাতে ছিল 3টে বেসিসে এই নিয়োগটা হতো। এক হচ্ছে গিয়ে মেরিট, 2 হচ্ছে গিয়ে সিনিয়রিটি এবং 3 হচ্ছে নিডি। এবং এই মেরিট দেখা হতো রেজাল্টের ভিত্তিতে। যার রেজাল্ট যত ভালো সে চাকরি পাওয়ার ক্ষেত্রে তত অগ্রাধিকার পেত। 2 নম্বর হচ্ছে সিনিয়রিটি। এইবার রেজাল্ট নিয়ে হয়তো 10 জন গেল, কিন্তু সেই 10 জনের রেজাল্ট কে কোনটা কত সালের সেই অনুযায়ী সিনিয়রিটি দেখা হতো। তারপরে দেখা হতো যারা এই শর্ট লিস্টেড হলো এদের মধ্যে নিডি মানে অর্থনৈতিকভাবে পিছিয়ে কারা রয়েছে। দেখুন, সমস্ত কিছু মানা হচ্ছে, মেরিট মানা হচ্ছে, মেরিটের ভিত্তিতে সিনিয়রিটি মানা হচ্ছে, সিনিয়রিটি এইবার এই শর্ট লিস্টেড হয়ে গেল, এদের মেরিট আছে, সিনিয়রিটি আছে। এবার তাদের মধ্যে কে বেশি গরিব
তাকে হচ্ছে গিয়ে চাকরিটা দেওয়া হতো। সমস্যাটা বেঁধেছিল 2010 সালের নিয়োগ নিয়ে, যেখানে গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হয়েছিল 4700 জন এবং পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হয়েছিল 1100 জন। তো এখানে 58 জন পিটিশনার তারা আবেদন করলেন যে এই 5800 জনের মধ্যে 461 জন এমন আছে যাদের থেকে সেই 58 জন পিটিশনার আরও নিডি, মানে আরও গরিব। তখন সিঙ্গেল বেঞ্চ ভিকে গুপ্তার তত্ত্বাবধানে 4 সদস্যের একটা ইনভেস্টিগেশন দল তৈরি করলো এবং তারা দেখলো যে এই 58 জন সঠিক বলছেন এবং এই 58 জনকে চাকরি দেওয়ার সুপারিশ করে। কিন্তু সেই সময় বাম সরকার সেটি না মেনে চলে যায় দীপক গুপ্তা এবং এসসি দাসের ডিভিশন বেঞ্চে যে না, এই 58 জনকে চাকরি দেওয়া যাবে না। এইবারই আসল সমস্যাটা তৈরি হয়। ডিভিশন বেঞ্চ সব দিক খতিয়ে দেখে 2003 সালের যে নিয়োগ নীতি সেটাকেই বাতিল করে দেন, কিন্তু একই সাথে বলেন যে এটা বাতিল করার সাথে সাথে অন্যান্য বছরের নিয়োগ তাতে কোনো প্রভাব পড়বে না, শুধুমাত্র যে 461 জনের নামে অভিযোগ আছে যারা নিডি অতটা না, ওই 58 জন যে পিটিশনার তাদের কথার ভিত্তিতে এবং যে ইনভেস্টিগেশন হয়েছিল, সুতরাং সেই 461 জনেরই শুধুমাত্র চাকরি যাবে। কিন্তু ত্রিপুরার বাম সরকার এটি না মেনে সোজা চলে যায় সুপ্রিম কোর্টে। এর বিরুদ্ধে অ্যাপিল করে একে গোয়েল এবং উদয় উমেশ ললিতের বেঞ্চে। এখন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ যোগ করে 2009-এর ফ্রি এডুকেশন অ্যাক্ট। ফ্রি এডুকেশন অ্যাক্টে বলা হয়েছিল যে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট থেকে এটা ঘোষণা করা হয়েছিল প্রত্যেকটি স্কুলে প্রশিক্ষিত শিক্ষকদের নিয়োগ করাটা বাধ্যতামূলক, মানে বিএড এবং ডিএলএড এই প্রশিক্ষণ প্রাপ্ত যে সমস্ত শিক্ষক তারাই চাকরি করার অধিকার অর্জন করবে। কিন্তু সেই সময় বিভিন্ন রাজ্য অ্যাপিল করে যে তাদের কাছে পর্যাপ্ত প্রশিক্ষিত শিক্ষক নেই, তাই বিভিন্ন রাজ্যকে রিল্যাক্সেশন দেওয়া হয়, তার মধ্যে ত্রিপুরাও একটা। ত্রিপুরা সরকার এই সময় একটা ভুল করে, যারা আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ কিনা হায়ার সেকেন্ডারি পাশ করা যে সমস্ত মেরিটোরিয়াস এবং সিনিয়রিটি নিডির ভিত্তিতে যে চাকরিটা হওয়ার কথা ছিল সেখানে তাদের কাছে পর্যাপ্ত ক্যান্ডিডেট না থাকায় 2014 সালে মাধ্যমিক পাস যারা মেরিটোরিয়াস, সিনিয়রিটি এবং যারা নিডি, সেই তিনটে ক্যাটাগরিকে মাথায় রেখে 4523 জনকে নিয়োগ করেছিল। তো সুপ্রিম কোর্টে এই কেসটাও একসাথে মার্জ হয়ে যায় এবং পুরো ওই 2010 সাল এবং 2014 সালের পুরো নিয়োগ প্যানেলটাই বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। সুতরাং এখানে এই পশ্চিমবঙ্গ সরকারের মতো শূন্য খাতা নিয়ে বা টাকা দিয়ে র্যাঙ্ক জাম্প করে যাদের কোনো রকম যোগ্যতা নেই তারা যেরকমভাবে এখানে চাকরি পেয়েছে, ত্রিপুরার সাথে কোনো তার সাযুজ্য নেই। এই ঘটনাটা আপনারা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিন, লাইক করুন। দেখুন, এই কলকাতা টিভি একবার মৌপ্রিয়া নন্দী একজন অযোগ্য শিক্ষককে বসালেন, বসিয়ে সেই তার কান্নাকাটি শুরু করে দিলেন, এইভাবে তার এত কষ্ট হচ্ছে। ঠিক একই রকম এই ইন্দ্রাণীও তারও বুক ফেটে যাচ্ছে এই অযোগ্য শিক্ষকদের জন্য। আরে যোগ্য শিক্ষকদের জন্য বুক ফাটান। এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমেরা যোগ্যদের জন্য না, অযোগ্যরা কেন চাকরিটা করছে এবং এই বাতাবরণটা একটা দুর্নীতির বাতাবরণ তৈরি হয়েছে, সেটাকে নির্মূল করবার জন্যই তারা লড়াইটা চালাচ্ছে। তাদের পাশে থাকুন। এই রকম চটি চাটলে কি হবে? তাহলে সাংবাদিকতার নামে আপনারা যেটা করছেন সেটা একটা দলীয় রাজনীতিকরণ করছেন, একটা সাংবাদিকতার পেশার যে মাহাত্ম্য সেটাকে নষ্ট করছেন। আমরা এই রকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো। আপনাদের চোখ থাকুক, চলবে রণজিতের উপর। ধন্যবাদ।